অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৮০। সার্ভিসবয় খুব বিনয়ের সাথে বলল, স্যার, আপনার ড্রিঙ্ক ভেতরে রাখব? হামজা হেঁটে এসে বিছানায় বসে একটা সিগারেট ধরিয়ে বলল, রাখো। সার্ভিস বয় মদের বোতল রেখেও দাঁড়িয়ে আছে দেখে বলল, কিছু বলবে? স্যার। একটু লাজুক হাসল ছেলেটা। ম্যানেজার স্যার ওকে পাঠাইছে আপনার সেবার জন্য। একা আছেন? একটু সঙ্গ দরকার হতে পারে। আমাদেরকে আপনার স্পেশাল সেবার জন্য বলে দেয়া হয়েছে উপর থেকে। হামজা অবহেলার দৃষ্টি মেলে একবার দেখল মেয়েটার দিকে। আসল চেহারা বোঝার উপায় নেই, এত গাঢ় সাজ সেজেছে। হামজা মনে মনে বকে উঠল, খানকি সাজছে কত! হোগা ভরা সাজের মাইরে চুদি। শালি স্লাট। এই কাজে সেজে আসার কোনো কারণ খুঁজে পেল না সে। বিয়ের পর আর কখনো অন্য নারীকে ছোঁয়া হয়নি। আজ বিরহ, মনের অস্থির যন্ত্রণা অথবা অনেকদিন রিমির সঙ্গছাড়া থাকার ফলে পুরুষ উত্তেজনাই হোক, হামজার ভেতরে এক প্রকার আবেশ জাগল। মদ ও নারীসঙ্গ এই মুহূর্তে খুবই দরকার। ছেলেটাকে চলে যেতে ইশারা করে মেয়েটাকে কাছে ডাকল। মেয়েটা দরজা আটকে এসে নিজেকে লুটিয়ে হামজার পায়ের কাছে বসল। হামজা হাঁটুর উপর কবজি রেখে ঝুঁকে বসে এক আঙুলে থুতনিটা তুলে ধরে চেহারাটা দেখে। খারাপ না, তবে মেকআপের উপর দিয়েও ২-৪টে ব্রণ দেখা যাচ্ছে। মেয়েটা একদৃষ্টে হামজার ফুলে থাকা বুক, শক্ত পেট ও বাহুর পেশি দেখছিল। শেষ অবধি আচমকা শ্যামলা বলিষ্ঠ বুকে কালো কুচকুচে পশমের উপর হাত রাখল। হামজা তাচ্ছিল্য হাসে। তার ভেতর থেকে আগ্রহ কমে আসছে। সে বেহাজা মেয়েলোক পছন্দ করে না। মেয়ে মানুষ হবে লাজুক, পুরুষের সংস্পর্শে কুঁচকে উঠবে এমন নারীকে ছুতে পুরুষদেহ ব্যাকুল হয়। নড়াচড়ার মাঝে ইচ্ছাকৃত বুকের কাপড় ফেলে দিল মেয়েটা। হামজা দেখল, কয়েকবার মুখে আঙুল নাড়ল। রাগ মাথাচাড়া উঠছে। যতবারে মেয়েটার দিকে চাইছে, তার ভেতরটা আবেদন করছে যেন চোখ দুটো রিমির লজ্জায় লাল নত মুখখানা পায়। তা না পেয়ে ভেতরের রাগ ও যন্ত্রণা বেড়ে অসহ্য পর্যায়ে চলে গেল। তার এই ৩৪ বছরের জীবনে এই শূন্যতার বোঝা সে বয়নি আগে। তার বাপ হবার ছিল, তার একজন স্বামী হবার ছিল। সে নিজের একটা পরিবার চেয়েছে, যা তার কোনোদিন নেই। হামজার মনে পড়ল, সে পরিচয়হীন হয়েই মরতে চলেছে। তারও জয়ের মতন আগে পিছে কেউ নেই। রিমি থাকতে দেয়নি। বুকটা কেমন মুচড়ে এল। হিপপেশিতে টান অনুভব হল। সে কি সব হারাতে চলেছে? রিমি, সন্তান, ক্ষমতা। চোখ বুজে নিজের বুক থেকে মেয়েটার হাত সরিয়ে শান্তহিংস্র গলায় বলল, আউট। মেয়েটা বুঝতে পারল না যেন। হামজা চোখ খুল, মেয়েটা আটকে উঠল। লাল টকটক করছে হামজার দুই চোখের শিরা। গম্ভীর দাড়িগোফওয়ালা মুখ, রক্তলাল চোখে চেয়ে হাত সরিয়ে নিল মেয়েটা। হামজা বলল, যাবার সময় দরজার নব লক করে যাবে। মেয়েটার চোখে হতাশা। সে যেন শুধু পয়সার জন্যই নয়, হামজার মতো পুরুষের সঙ্গ পেতেই চেয়েছে আজ হামজাকে দেখার পর। ভয় পেয়ে মেয়েটার চলে যাবার পর হামজা মদের বোতল খুলে বসল। সে বহুদিন এত মদ একবারে বসে পান করেনি। তার মাথায় একটা চিন্তা এলো, সে যেমন নিজের সন্তান ও স্ত্রীর বিরহে এমন জঘন্যভাবে কাতর হয়ে পড়েছে। সে হামজা, তার মতো পাথরের ভেতরে প্রাণ টের পাওয়া যায় আজকাল। সেখানে জয় কি করে সামলাবে নিজেকে? ছটফট করে উঠল হামজা। অসম্ভব। এদিকের কাজ অতি শীঘ্রই সেরে তাকে দিনাজপুর ফিরতে হবে। জয়ের জীবনে কোনো পিছুটান থাকতে পারে না। হামজা রাখবে না। জয়কে সে ধ্বংস হতে দেবে না। তার কলিজার এক টুকরো জয়। চোখের সামনে জয়কে হেরে যেতে দেখা হামজার কাছে মৃত্যুসম। কল বেজে উঠল। এমপি মণ্ডল সাহেবের কল। তিনি জানালেন কামরুল তার বড়ঘরে খুন হয়েছে। বাপ্পি আর রবিউল গুরুতর আহত বুলেটের আঘাতে। হামজার মস্তিষ্ক এমন সময় এমন সংবাদ গ্রহণ করতে পারছিল না যেন। অনেকক্ষণ মদের বোতলটা হাতে চেপে নির্বিকার বসে রইল হামজা। বড়ঘরে কি হয়েছে তার অনুপস্থিতিতে? তার একটা সম্ভাব্য দৃশ্য ফুটে উঠল হামজার চোখের সামনে। একটা গভীর করে শ্বাস টেনে চোখ বুজে বসে রইল মিনিটখানেক, দম ছেড়ে তাকাল। এরপর জয়কে কল করল। ৩বারেও কল রিসিভ করল না অন্তুকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আর কারাগারে গেল না। ক্লাবে গিয়ে কয়েকজনকে বলল, ভার্সিটির আশেপাশেই থাকবি। তোদের ভাবি বের হলে রিক্সা ধরে দিয়ে পেছন পেছন এসে বাড়িতে ঢুকিয়ে দিবি। এরপর ৬-৭ জনকে সাথে নিয়ে কুষ্টিয়াগামী বাসে উঠল। দিনাজপুর থেকে কুষ্টিয়া কমবেশি ৮ ঘণ্টার পথ।
রাত ৮টা বাজবে সেখানে পৌঁছাতে। গাড়ি যখন গ্রাম্য সড়ক দিয়ে চলছিল, রাস্তার দুধারে ফসলি জমি, বাঁশের জানালা দিয়ে আসা শনশনে বাতাস। জয় সেই চলমান প্রকৃতির দিকে তাকিয়ে গেয়ে উঠল। কাগজের ফুলে কবু ভ্রমর আসে না। মরা গাছে কখনো ফুল ফোটে না। কলমের কালি যদি যায় শুকিয়ে, জীবনের খাতা শূন্য থেকে যায়, আমি লিখুক কোথায়? তার ফোন বাজছে। ৩বার বেজে গেল। হামজার কল। তার ধরতে ইচ্ছে করল না। এটা এক ধরনের ব্যথা। এই ব্যথার নাম জানে না জ। এই যে সব রকমের ব্যথাকে ছাড়িয়ে ওঠা এই ব্যথাটা, এটার উৎপত্তি মুরসালিনের একটা বাক্য। সে তার একমাত্র অবলম্বনের প্রতি সন্দেহীন। এই দ্বিধা তার ও হামজার মাঝে আসার ছিল না। ব্যথাটা রিংয়ের আওয়াজের সাথে পাল্লা দিয়ে বাড়ছিল। চতুর্থবার রিসিভ করে চুপ রইল। হামজা বলল, কামরুলকে কে মেরেছে জয়? কে মারবে আমি ছাড়া? তুই মেরেছিস? আর কে মারার আছে? কেন? বাড়াবাড়ি করছিল। মারার উদ্দেশ্যে গুলি করিনি। কিন্তু জায়গামতন লাগছে, টপকে গেছে। আমার দোষ নাই কোনো। বাপ্পি আর রবিউল। কথাটা পুরো হবার আগেই জয় কল কেটে ফোন বন্ধ করে দিল। এখন জিজ্ঞেস করবে, কোথায় তুই? জয়ের কাছে জবাব নেই। সে হামজার সাথে এভাবে কথা বলতে চায় না। রাত 8:30টার দিকে মার্জিয়ার বাপের বাড়িতে 7 জন অজ্ঞাত যুবক ঢুকল। বাড়ির লোকজনদের হাতে কেজি 5 মিষ্টি ধরিয়ে দিল। চারদিকটা দেখল একবার। 2টো ঘর দালান, উপরে চিনের চাল। 2টো ছাপরা টিনের বেড়াওয়ালা ঘর। তার মধ্যে একটা রান্নাঘর বোধ হয়। মার্জিয়া বারান্দায় হাঁটছিল উঁচু পেটটা নিয়ে। জয়কে দেখে তার ভেতরটা কেঁপে উঠল, ঘেন্নায় ভরে এলো বুকটা। জয়কে সবাই প্রশ্ন করল, কে তুমি? জয় বেহায়ার মতন হেসে মার্জিয়ার দিকে ইশারা করে তুড়ি বাজাল, এই তো ভাবি। কি যেন নাম? ধ্যাৎ শালার। বয়স হচ্ছে তো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। উনুন। মার্জিয়া ভাবি। উনার নন্দের একমাত্র স্বামী আমি, আমির। শাশুড়ি আর ভাবির সাথে দেখা করতে আসলাম। আপনারা খুশি হননি তো? খবরদার হবেন না। আমি একটু কুফা মানে অশুভ আছি। হিহি, ভালো আছেন ভাবি? মার্জিয়া আতঙ্কিত চোখে চেয়ে রইল। এমন ধরনেরই এক তাণ্ডব বছর 5 আগে একবার হয়েছিল বাড়িতে, তারপর তার জীবন বদলে গেছে। ভাবি, আরমিনের আম্মা কই? কোন ঘরে থাকেন উনি? রাবেয়া হলদে লাইটের আলো চশমা চোখে দিয়ে নিচু জল চৌকির উপর বসে কাঁথা সেলাই করছিলেন। জুতো পায়ে ঘরে উঠে গিয়ে উনার সামনে বিছিয়ে রাখা কাঁথার উপর বসল। রাবেয়া চমকে উঠলেন জয়কে দেখে। ওর এই বাড়ি চিনে আসার কথা তো না। জয়ের মুখে সেই চঞ্চল হাসি। অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছন থেকে রুফ রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারব না। তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছন ফিরে তাকায়, যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়। এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা আমিরের হিসেব গেল। আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধপঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না, রুফ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এইখানে আইছো কেন? হুমকি দিতে, আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাইলে আমার কাছে জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো একদৃষ্টে চেয়ে থেকে শুনল জয়, তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরে সালা! আমারে যাতে গলাটলা টিপে জয় বাংলা করে দেয়, এই বুদ্ধিশুদ্ধি দিছেন নাকি গতরাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বলেন, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক। আমার আল্লাহ আছে। উনি সব জানেন, সব দেখেন। জোরে জোরে মাথা নেড়ে বলল, হু হু থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে জয়।
আইজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা। এইরকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম। আইজ নাই। জয় মাথা নুইয়ে হেসে ফেল, আমি স্বয়ং জীবিত এক বদ্দোয়া। আমার উপর আপনার বদ্দোয়া কাজ করবে না। তুমি কি এইখানে আমারে ভয় দেখাইতে আসছ, যাতে অন্তরে দুর্বল করতে পারো? আমিই তো আছি যারে জিম্মি করবা আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে। মেরে ফেলো আমারে। আমি সেই হতাভাগী দুর্বল মা, যে তার 2 বেটাবেটিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্যে, তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাক। মারো। টসছে গরম নোনাজলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেল রাবেয়া। মারো। মারো না। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে। যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাই যা আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরে আমি বলতাম, এত তেজি হস না। মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনেনি আমার কথা। ওর বাপের মতন বেপরোয়া হইল। আইজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে। আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো। ওর কেউ নাই। আমি থাকলে আরও মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিলে আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই। আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো জয়? আমি মা ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্যে। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনো দিন। কিছু চাইতই না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল। তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বাঁধা। কিচ্ছু বলবার সাধ্যি নেই আমার তোমারে। কি বলতে চান? শুনি। আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে ধরে হাসে, এই নেন আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। ধরুন, জানের বদলে যান। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল, খবরদার ওই জিনিস আমার কাছে আনবা না। দূরে সরাও। কেন? মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্নাভেজা চোখে মলেন হাসেন, তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কে গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলেরে মারছ, আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাৎ কি থাকল? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতেই ভালো মানা। তোমার তো দর্দের লোক নাই, তাই তুমিই পারবা কারো দর্দের জিনিস ছিনাইয়া নিতে। আমার হাত দুর্বল গো জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতন ভাবে না। সি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না, এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁইও না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় এক দৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন, আগে আমাকে। এখন ছাড়ো। তুমি ছুঁইও না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না। তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, হু? সব মায়েদের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার দর্দ। গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনোদিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে জয়, যে মার দর্দ বোঝে সে কোনো মার বুক খালি করে না? জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতন ওরম রক্তাক্ত হয়ে পথে প্রান্তরে পড়ে থাক ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে, জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনির জন্য কাঁদতে নেই।
জয় হাসে, আপনি একদিন আপনাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না, হু? আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া। সে ছিল একমাত্র নারী যে আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে। জয় নিজের মাথার উপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিলেও রাবেয়া হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট এক থেকে বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম যাও, তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য, খবরদার। আজ আসি। আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে, তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যাই। চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ায় জয়। আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবলসহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে, ভাবি, আপনার মেয়ে হলে নাম রাইখেন হুমায়রা। একটা সতর্কবার্তা দেই আগেই। এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার। আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছাল। বাড়িতে ঢুকে দরজায় দুম দুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকল, তরুং। তরুং। তর। থেমে গেল আমির। কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এল। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে? জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেডে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারারাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশ পাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে, জড়ানো না। একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে, মুহূর্তের মাঝে নিজে চিরচেনা রূপে হেসে ওঠে, হোয়াটস আপ, ঘরওয়ালি? আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক। অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাই বুট জোড়া নিজের রুম পর্যন্ত আসতে আসতে খুল। তারপর দুটো দুদিকে ছুড়ে মারল। রুমে ঢোকার আগে পেছন ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে। অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না। দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সে গলা ছেড়ে গান ধরল। ভালোবেসে এইবার আয় কাছে তুই। সব ভুলে একবার আয় তোকে ছুঁই। গোসল শেষে বেরিয়ে দেখল অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যাহ শালা। বিয়ে মোটে একটাই করছি। চাইলেও আরেক বুকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই। তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকার পড়েই না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথাই সব জানাবোঝা হয়ে যায়। সপ্রতিভ হয়ে উঠল, কি বলছে? কিছু বলছে। উপরে আসছিল? না। আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল, কি ভাবদে? নিচে নামছিস কেন? নইলে ওপরে উঠে আসত। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই। চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। আনমনে নাক শিউরে মেঝের দিকে চোখ কুঁচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে, কুষ্টিয়া গেছিলেন আপনি? চট করে তাকায় অন্তুকে দেখে একটুক্ষণ। তারপর হেসে ফেলে, বাবার মুরিদ টুরিদ হইছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তা খেদাও। অন্তু হাসে, সাধারণ গান। আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন। সেটা বলছেন না কেন? মাথা নাডল, না তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেদে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড়ঘরে গেছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল।
যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল। সারারাত মরার মতো ঘুমাল। যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যি তার নেই। তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা যায়। তা বদলানোর জন্য যে সময়ন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হল রুম থেকে। রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার? কি হয়েছে? বলতে চান না যখন, আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বা চোখটা আজ কয়দিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল, করতে ইচ্ছে করছে এখন আপাতত। তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনার আজ এমপির কাছে যাবার কথা। তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল, কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্তু তাকিয়ে। জ্বর বলল, কে বলেছে? দোলন স্যার। আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল। ঘাড় এপাশপাশ মুচড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু এটুকু বুঝল জয় আমিরের কাছে তার কিছু লিন জমে যাচ্ছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে নাকি আসলেই সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবে পেল না। বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বর। ঘাট ঘুরিয়ে তাকায়, তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে, জয় আমিরের মন বড়, সিস্টার। কোনোদিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয় আমির। তার দিল জিতে কেউ তার রুহের উপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বট কাঙাল আপনি। অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতন, শুধু যন্ত্রণা ছাড়া।